সন্ধ্যা রক্তিম আভায় বিকেলের শেষ আলোয় নদীর কাছে একাকী হাঁটছিলাম আমি। গ্রামের সেই পুকুরটি যেটি প্রায় সবাই এড়িয়ে চলে, তবে বাড়িতে ভালো লাগছিল না বিদায় আমি ওই গ্রামের নিকট যাই। অনেক দিন ধরে গ্রামের লোকজন পুকুরের কাছে যেতে ভয় পায়। কেউ কেউ বলেন সেখানে অতীতের অভিশাপ লুকানো আছে, কিন্তু এসব কুসংস্কার এবং অন্যান্য কাজকর্ম যেগুলো মানুষ বলে থাকে আগেকার সময় হয়েছিল, সেসব আমি পাত্তা দিতাম না। পুকুরটা এখন শুকিয়ে গেছে, আর তাতে জীবনের অস্তিত্বও কমে এসেছে। তবে এই সন্ধ্যায় এক অদ্ভুত অনুভূতি আমার মনোযোগ আকর্ষণ করেছিল। অন্ধকার স্নিগ্ধ আকাশের নিচে পুকুরের চারপাশে একটা রহস্যময় ছাপ ছিল। আমি যখন পুকুরের ধারে পৌঁছালাম, একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আমার শরীরকে শীতল করে দিয়ে গেল। পুকুরের জল ভীষণ কালো, যেন অন্ধকারে ডুবে রয়েছে কিছু ভয়ানক অতীত। পুকুরের জল ঠিকমতো সরে না, ওদিক দিয়ে যাওয়ার কারণে পাড়ে ফুটে ওঠা পচা গাছের শাখাগুলি যেন উকি মেরে কিছু বলার চেষ্টা করে, এসবও শোনা যায় মানুষের মুখ থেকে। তখন আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম। তখনই ভয়ঙ্কর এক মুহূর্ত আমার মনে কি যেন একটি অনুভূতি ফেলে চলে গেল। এমন সময় পুকুরের জলে কিছু অদ্ভুত নড়াচড়া শুরু হলো। প্রথমে একটু ঢেউ, তারপর এক এক করে অদৃশ্য কিছু দেখা দেওয়ার মতো তলানির দিকে উঠে আসছে। তখন মনোসংযোগ করতে না পেরে পিছিয়ে আসতে চাইলাম আমি, কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে এক ভয়ানক মুখ আমার দিকে তাকিয়ে থাকে। আমি তখন আর কোনো কথাই বলতে পারি না। আমার মনে হচ্ছে আমার পা যেন কোনো এক অদৃশ্য শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে। আমার চোখে ক্রমেই সেই ভয়ঙ্কর মুখটি স্পষ্ট হতে থাকে, যেন এক মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়িয়েছে। পুকুরের জল থেকে একটা গাঢ় ছায়া উঠে আসে, যা বেশে বেশে আমার দিকে এগিয়ে আসছিল। মুখটি দেখতে ছিল এক অবর্ণীয়, ভীষণ, এবং তাতে কোনো মানবিক বৈশিষ্ট্য ছিল না, যেন কোনো দানব বা ভূতুড়ে প্রতিচ্ছবি। তাতে কিছু চোখ ছিল অসীম গভীরতায় ডুবন্ত, যেন কোনো অতীতের যন্ত্রণা সেই চোখে প্রতিফলিত হচ্ছিল। তখনই ঠক করে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। শরীরের প্রতিটি অঙ্গ যেন অনড় হয়ে গিয়েছিল। এমন সময় পুকুরের পাড় থেকে এক দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, তুমি ফিরেও যেতে পারবে না, তুমি ফিরেও যেতে পারবে না। শব্দটি যেন আসল নয়, বরং এই ভয়াবহ অস্তিত্বের অংশ ছিল যা আমার কাছে পৌঁছালো। আমার জীবনের প্রথম আমি এরকম একটি পরিস্থিতির আমি সম্মুখীন হলাম। এতে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। আমি তখনই চিৎকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু চিৎকার করে ওঠার চেষ্টা আমার সফল হয়নি। কণ্ঠ দিয়ে মনে হচ্ছে কোনো রকমের আওয়াজ বেরোবে না, আর এরকম একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল। পুকুরের জল থেকে এক আকস্মিক শীতল হাওয়া উঠে আমাকে আঁকড়ে ধরল মনে হলো। তখনই আমার চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু ঠিক সেই সময় আমি অনুভব করলাম যে পা থেকে কিছু ভয়ঙ্কর শক্তি ধীরে ধীরে আমার শরীরের ভেতর প্রবেশ করছে, যেন পুকুরের এক অজানা রক্ত মাংসহীন উপস্থিতি আমাকে শুষে নিচ্ছিল। এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলে। পুকুরের জল ভেসে উঠতে লাগলো, আর তার চারপাশে পরিবেশ আরও ভীতিকর হয়ে উঠল। মনে হলো পুকুর নিজেই আমাকে নিজের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আমার চোখের সামনে ধোঁয়াশা কেটে গিয়ে অতীতের কিছু চিত্র স্পষ্ট হতে শুরু করলো। গ্রামবাসীদের কথা, যাদের কাছ থেকে আমি শুনেছিলাম পুকুরের সম্পর্কে ভয়ানক কথা,
যেগুলো তারা বলতো পুকুরের নিচে এক দুঃখজনক ইতিহাস লুকানো আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে তার শিকারদের কাছে পৌঁছায়। এখন আমিও বুঝতে পারলাম সেই পুরনো অভিশাপ আর গাঢ় অন্ধকার আমাকে সঙ্গী করেছে। কিন্তু কি ঘটবে তার পরবর্তীতে, সেসব প্রশ্ন তোলার সময় আর ছিল না। হঠাৎই এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হওয়ার পরপরই দেখতে পারি একটি কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসলো। ঠিক তখনই আশপাশে তাকিয়ে দেখতে পারি কোনো রকমের মানুষজন পুকুরের আশপাশে নেই এবং দূর দূরান্তেও কেউ নেই। কান্না করা মহিলাটিকে আমি খোঁজাখুঁজির চেষ্টা করি, যদিও তখন শরীরটা থরো থরো করে কাঁপছিল। এই কাঁপুনিওয়ালা শরীরটাকে নিয়েই আমি খোঁজাখুঁজির চেষ্টা করছিলাম। হঠাৎই আমার চোখ গেল আবার ওই পুকুরের ঘোলাটে পানির দিকে। দেখতে পারি কালো পানির উপরে একটি রক্তমাখা গা হিম করা মুখের আবরণ ভেসে আসছে এবং তার চুলগুলো মনে হচ্ছে পুরো পুকুরটাকে এবার ঘিরে ফেলবে। এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার আর কিছু করার থাকে না। আমি তখন ওখানেই আস্তে করে ওখানে পড়ে যাই এবং মাটিতে পড়ে গিয়ে আমি আর কোনো রকমের চেষ্টা করতে পারি না যে এখান থেকে উঠে বাড়িতে ফিরে যাব। ঠিক তখনই আমার শরীর থেকে ক্রমাগত অদৃশ্য শক্তি শোষণ করতে থাকে। এমনভাবে শোষণ করা শুরু করে আমার মনে হচ্ছিল আমার পুরো শরীরটা এখন শেষ হয়ে যাবে। মনে হচ্ছে এখন নিস্তেজ হয়ে আসবে আমার পুরোটা শরীর এবং আমি হয়তো আর বেঁচে ফিরতে পারবো না বাড়িতে। তখন ওখানেই এবার পরে থেকে তোর শরীরটাকে নিয়ে এবং শোষণওয়ালা শরীরটা আমার জীবনের শেষ পরিণতির দিকে আমি এগিয়ে চলছিলাম। পুকুরের জল যেন একে একে আমার সব শক্তি এবং আত্মা গ্রাস করে নেবার চেষ্টা করছিল। তখনই মুখাবয়ব এখন কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছিল ওখানে থাকা ওই জল পিশাচটির। চোখ দুটি যেন আরও কালো হয়ে উঠছিল এবং খুব বড় বড় হয়ে আসছিল আমার দিকে। আর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে, মনে হচ্ছে তার গলাতে কোনো রকমের মাংসপেশি নেই এবং তার গলায় যে ছোট ছোট হাড়গুলো থাকে ওই হাড়গুলো দিয়েই কীরকম নাড়াচাড়া করে আমার দিকে কিছু বলছিল। তার কথা স্পষ্ট ভাষায় বুঝতে না পেরে ওখানে হাঁটু গেড়ে বসে থাকি আমি এবং কাঁপছিলাম। ঠিক তখনই দেখতে পারি ওই অবয়বটির পেছনে পুরো নদীতেই এবং আশপাশ কেন্দ্রিক অনেক জলপিশাচের মতো বিস্ময়কর এবং ভয়ঙ্কর কয়েকজন অবয়ব সৃষ্ট হয়েছে, যেগুলো পুকুর থেকেই হয়তো উঠেছিল। তারা সবাই উঠে এসে আমার নিকট এগোচ্ছিল। আমার ভেতরে এক ধরনের জেদের জন্ম হয়েছিল এবং ভয়ের এক শিহরণ জাগে। আমার মনের মধ্যে শক্তি খুঁজতে শুরু করলাম। ভাবছিলাম এখান থেকে যত সম্ভব বাড়ি চলে যেতে হবে, না হলে এখানে আমার সঙ্গে কি ঘটে যায় এটা আমিও জানতে পারি না পরবর্তীতে। হঠাৎ পুকুরের জল থেকে এক তীব্র বিকট শব্দ উঠে এলো, যেন কিছু পৈশাচিক আত্মা আবারও কান্না শুরু করছিল। আর সেই কান্নার মধ্যে ছিল এক অদ্ভুত ভয়াবহতা। তখন পুকুরের মধ্যে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। আমার চোখের সামনে এমন কিছু দৃশ্য আবারও ফুটে উঠল যা কখনো আমি কল্পনা করিনি। এবার পুকুরের জলের নিচে থেকে মাথা উঁচু করে এক হাত বেরিয়ে এলো, যেটা খুবই বিবর্ণ ও শুকিয়ে যাওয়া, যেন 1000 বছর পুরনো। হাতটি আমাকে এক মুহূর্তে শীতলভাবে স্পর্শ করলো, কিন্তু যেই তা করলো আমার অনুভূতি হলো যে আমার শরীর থেকে পুরো শক্তি আর প্রাণ সরে যাচ্ছে। একদিকে শরীর অবশ হয়ে আসছিল, অন্যদিকে সেই হাত আমাকে টানতে টানতে পুকুরের মধ্যে নিমজ্জিত করছিল। আমাকে এই অবস্থার মধ্যে কোনো রকমের কথা বা কোনো চিৎকার দেওয়ার মতো আমার এরকম কোনো শক্তি ছিল না। ঠিক সেই সময়
পুকুরের জল থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো, যেটি ভেঙে যাওয়া হাড় আর শুকিয়ে যাওয়া ঘাড় লাল রক্তে ছিঁড়ে গেছে। সেই কঙ্কালটি আমার দিকে এগিয়ে আসছিল, যেন তার সমস্ত দুঃখ দুর্দশা তাকে জানিয়েছে। তখন বুঝতে পারলাম এই পুকুরে একসময় বহু বছর আগে একটি দুর্ভাগা পরিবার ডুবে গিয়েছিল। তারা তখনকার গ্রামবাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছিল এবং তাদের আত্মা এখনও এই পুকুরে বন্দী। এই কথাটি আমি শুনি আমার গ্রামবাসীর লোকজনের কাছ থেকে, এবং এই কথাগুলো আমার দাদা এবং দাদির কাছ থেকেও শুনেছিলাম। কথাগুলো আরও অনেক মানুষের কাছ থেকে শুনেছিলাম, যেগুলো এখন আমার নিজের চোখের সামনে সত্য হিসেবে প্রমাণিত হচ্ছে। তখন আমার ভিতরে একটা সাহসের জন্ম নেয়। আমি তখন বুঝতে পারছিলাম যে এগুলো হয়তো আমার কোনো ক্ষতি করবে না, এগুলো আমাকে কিছু বলতে চায়। তখন থরু থরু করে এই কাঁপনিওয়ালা শরীরটাকে নিয়েই আমি ওখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু তখনই দেখতে পারি আমার দাঁড়ানো দেখেই ওই পুকুরের ভেতর থেকে কালো হাড়টি আমাকে ছেড়ে দিয়েছে। তার অদ্ভুত শক্তিটা আমাকে ছেড়ে দিয়ে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং ওখানেই হাত ইশারা করে দাঁড়িয়ে আছে। হাড়টি খুব ভয়ঙ্কর ছিল, বেশ পুরনো ছিল এবং তার মধ্যে কিছু শেওলা জমেছিল, যদিও সন্ধ্যার আবার আলোতে হালকা স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘাটের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ আসা যাওয়া করে না, কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে থাকি এক হতবাগা হয়ে। কাউকে দেখতে পাচ্ছি না যে আমি তার সঙ্গে করে বাড়িতে চলে যাব। এখান থেকে পিছন ফিরে যখনই আমি বাড়ির দিকে রওনা দিই, তখনই শুনতে পাই আবারও ওই কান্নার আওয়াজ এবং বিবর্ষ এই শক্তি, যেটি আমার পুরো শরীরটাকে অবশ করে নিয়ে যেতে থাকে পুকুরের দিকে। তাই বাড়ির দিকে ফেরাটাও ছিল খুব ভয়ঙ্কর। তাই ওখানে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। হঠাৎই দেখতে পারি তিনজন ছায়ামূর্তি পানি থেকে উদয় হয়েছে এবং ওই ছায়ামূর্তিগুলো অদ্ভুতভাবে কান্না করছিল এবং ওখানেই তারা এসে হাঁটু গেড়ে বসলো নদীর কিনারায়। ওখানে একটা বড় রকমের ঘাট ছিল, যেই ঘাটে এই গ্রামবাসীদের মধ্যে অনেক আগেই এটা মানুষজন হাত মুখ ধুতেন এবং ক্ষেত খামারে যারা কাজ করতো তারা ওখানে কাজকর্ম জায়গাতে আর কি হাত মুখ ধুতো। তো ওইটাতে এখন আর কোনো রকমের মানুষ হাত মুখ ধোয়া ধোয় না, এখন এটা এভাবেই পড়ে আছে। যদিও এখানে সাপ্তাহিক পরপর অনেক ঘটনাই ঘটে যায়, যার কারণে এখানে মানুষ এখন আসে না। তো ওই ঘাটের পাশে আমি দেখতে পারি তিনজন ছায়ামূর্তি এখানে এসে হাঁটু গেড়ে বসেছে এবং তারা অদ্ভুতময় কান্নার আওয়াজ তুলছে। কান্নার আওয়াজে মনে হচ্ছে ঝড়ের একটি প্রভাব বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে। আমার শরীরটা তখন কাঁপনি দিতে আর বাকি থাকে না। এতটা ভয়ে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম সেটা বলার বাইরে। চোখ বেয়ে অশ্রু পড়ছে ঝরঝর করে এবং চিন্তা করছিলাম আমি বাড়ি কী করে যাব, আমি কি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবো, এটাই ভাবছিলাম বসে বসে এখানে। আর ঠিক তখনই তিনজন ছায়ামানব আমার দিকে তাকিয়ে কণ্ঠস্বর মৃদু করে কি এক ভাষায় কিছু কথা বলে। আমি তখন তাদের কথাগুলো বুঝতে পারিনি, ভাবলাম তারা অন্য কোনো এক ভাষায় কথা বলছে। আমি তখন তাদের কথা বুঝতে না পেরে হাঁ করে তাদের দিকেই তাকিয়ে থাকলাম এবং ভয়ের শিহরণে কাঁপতেছিলাম। তাদের কথা বুঝতে না পারায় মনে হলো তারা খুব রাগান্বিত হয়েছে। আর ঠিক তখনই একজন ছায়ামানব আমার দিকে দু হাত তুলে এগোতে শুরু করলো। তখন মনের ভেতরে একটু ভয় ভয় শক্তি নিয়ে একটা দৌড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু 3-4 কদম দৌড় দেওয়ার পরেই ওখানে পা পিছলে পড়ে যাই। পা পিছলে পড়ে যাওয়ার পরপরই দেখতে পারি আমার পেছনে ছায়ামানবটি 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। তখন তার হাতগুলো বেশ ভয়ানক ছিল, হাতের মধ্যে কোনো মাংসপেশি ছিল না এবং শুধু হাড় গুড় দিয়ে তার হাড়টা তৈরি ছিল। মনে হচ্ছে শত শত বছর ধরে তার শরীরটাতে কোনো রকম মাংস জন্মায়নি এবং এখানে শুধু হাড় গুড়ের অস্তিত্বই দেখা যাচ্ছে তার শরীরে। তার পরনে ছিল কালো রঙের এক কাপড়, যেই কাপড় দিয়ে তার পুরো শরীরটা ঢাকা ছিল, কিন্তু হাতের এই মৃদু হাড়গুলো দেখা যাচ্ছে। তার মুখের যে
দাঁতের মাংসপেশির মধ্যে যে হাড়গুলো থাকে কিন্তু কোনো রকম মাংস নেই, ওগুলো খুব ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে। তো তখন গলার ভিতরে আমার এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, এখানে কথা বলার মতো কোনো রকমের অবস্থায় আমার ছিল না। হঠাৎই আমার মনে হলো আমি চিৎকার করে উঠেছি। আমার গলা থেকে মনে হলো কিছু একটা আওয়াজ বেরিয়েছে এবং ওই আওয়াজটাতেই শুনতে পারে একজন বৃদ্ধ চাচা। ওই বৃদ্ধ চাচা শোনার পরপরই তিনি দৌড় দিয়ে আসেন আমার নিকট। তিনি খুব দূর থেকে আমার দিকে এগিয়ে আসছিল, আর তখনই ওনাকে আমি দেখতে পারি আমার চক্ষু দিয়ে। আমি দেখতে পেরে আমার ভিতরে একটা সাহস জন্মালো। দেখতে পেরেই ওনাকে চিনতে পারলাম, উনি আমাদের গ্রামের সেই চাচা। তো উনি ছিলেন আমাদের গ্রামের একজন ভালো তান্ত্রিক, যিনি এই এলাকাতে অনেক মানুষের চিকিৎসা সেবা করে থাকে। তো ওনাকে দেখার পর আমি ভাবলাম হয়তো উনি আমাকে এখন কিছু একটা করতে পারবে, আমাকে এখন বাড়িতে নিয়ে যেতে পারবেন। সেইটা ভেবে মনে একটু আশা নিয়ে কেমন একটা শক্তি পেলাম ভেতরে ভেতরে। আর ঠিক তখনই ওখান থেকে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে যখনই আমি চাচার দিকে এগোতে শুরু করলাম, ঠিক তখনই পেছন দিকে তাকানোর চেষ্টা করলাম। ঠিক তখনই দেখতে পারি পেছনের যে ছায়ামানবগুলো ছিল সেগুলো ওখান থেকে আস্তে আস্তে করে পানিতে নেমে যাচ্ছে। আর সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চাচা তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিসব মন্ত্র পড়ছেন এবং সেই মন্ত্রগুলো আমার দিকে ছুঁড়ে মারছেন। আর সেই মন্ত্রের প্রভাবে দেখতে পারি ওখানে থাকা পিশাচগুলো, মানসরূপী পিশাচ, সেগুলো পানিতে কান্না করতে করতে ডুবে যাচ্ছে। এবং ঠিক তখনই চাচা আমার নিকট দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে যে বাবা তুই এখানে কি করছিস। তখনই কান্না করতে করতে আমি আর কিছু বলতে পারি না, শুধু আমার কান্না করা মুখটাকেই তিনি দেখতে পারেন এবং তিনি বুঝতে পারেন আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তিনি তখন দেখতে পারে আমার সঙ্গে ছায়া মানবগুলো আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে পানিতে, এবং ওখানে থাকা যে বিশাল আকৃতির হাটটা ছিল ওই হাটটা আর ডুবছে না। ওই শেওলাওয়ালা কঙ্কাল আকৃতির হাটটা যেন আমাদের দিকেই ইশারা করে আছে। তখন আমার চাচা ওই হাটটা ডুবানোর জন্য অনেক মন্ত্র পড়েন, মন্ত্র পড়ে দিঘিতে ফু দেন, কিন্তু দিঘির মধ্যে ওই হাটটা কোনোভাবেই নিচে যাচ্ছে না। নিচে যায় না বলে আমার চাচা তিনি বললেন যে বাবা চলো এখান থেকে আমরা চলে যাই, এখানে থাকলে আরও বিপদ হতে পারে, তাই চলো। তখন চাচার কথা মতে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি। ঠিক তখনই আমার পেছন থেকে আবারও ডাক শুনতে পারি, শহীদ, শহীদ, তুই এখান থেকে যাস না, তুই এদিকে আয়, তোর সঙ্গে আমাদের অনেক কথাবার্তা রয়েছে, তাড়াতাড়ি এদিকে আয়। কথাটা আমি শুনতে পারি সর্বপ্রথম। তখন চাচাকে বললাম যে চাচা আপনি কোনো রকমের কথা শুনতে পেরেছেন, আমাকে কেউ ডাকলো মনে হলো। তখন চাচা বলে যে কই, না তো, আমি তো কোনো রকমের কথা শুনতে পাইনি। তখন আমি বললাম যে তাহলে আমাকে কে ডাকলো। আবারও ডেকে উঠলো, শহীদ, শহীদ, তুই এদিকে আয়, তোর সঙ্গে আমাদের অনেক কথাবার্তা আছে। তখন আমার চাচাও শুনতে পারেন এই কথা। তখন চাচা বলেন যে হ্যাঁ শহীদ, তোর নাম বলে তো ডাকলো, দেখ কে এখানে আছে। তখন চাচা বলেন যে চল, এখানে আর থাকার দরকার নেই, আমরা চলে যাই। ঠিক তখনই দিঘির উপর থেকে একটি অদ্ভুত ছায়ামূর্তি ভেসে উঠে আসে আমাদের দিকে। ঠিক তার চেহারাও ছিল সেই আগেকার মতো, মুখে কোনো মাংসপেশি নেই এবং মনে হচ্ছে চোখের মধ্যে আগুনের এক লুক্কা বসে আছে। সে আমাদের দিকে এগিয়ে আসে এবং খানিকটা দূর দাঁড়িয়ে থাকে। ওখান থেকে ফিস ফিস করে আওয়াজে কিছু একটা কথা বলছে। তখন শক্ত করে আমি ওই চাচার হাতে ধরে ফেলি এবং চাচাকে ধরে ধরে আমি দেখছিলাম ওই পিশাচটা কি বলে। কিন্তু অবাক করা বিষয় ছিল যে পিশাচের কোনো কথাই আমি বুঝতে পারি না। ওই পিশাচটা আমার সঙ্গে কি কথা বলছে, আমার চাচাকে কি বলছেন, এটা আমি বুঝতে পারি না। তো অনেকক্ষণ যাবৎ কি জানি সে বলে এবং আমার চাচাও উত্তরে তার বাসাতেই কি এক কথাবার্তার উত্তর দিল, সেটা আমি শুনতে পাই। খানিকক্ষণ পর বিদায় নিয়ে ওই পিশাচটি পানিতে ডুবে গেল এবং আমার চাচা বললেন যে ঠিক আছে, আমি এটা করব।
ঠিক তখনই আমার চাচা বললেন যে চলো আমরা বাড়ি চলে যাই। তখন বাড়ি যাব, আমাদের বাড়ি ছিল আমাদের চাচার কাছ থেকে অনেকটা দূরে। তো চাচার বাড়িতে আমি বললাম যে আপনার আজকে আপনার সঙ্গে আমি থাকি, আপনি আমাকে একটু পরে দিয়ে আসেন বাড়িতে। তখন ওই চাচা বলেন যে ঠিক আছে চলে আসো আমার বাড়িতে। চাচাকে বাড়িতে যাওয়ার পর চাচাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি বলুন এখন ওই পিশাচটা আপনাকে কি বলেছে। আর তখনও আমার শরীরটা থরথর করে কাঁপছে। ঠিক তখনই আমার চাচা আমাকে মন্ত্র পড়ে ফু দেয়, পানি পড়া খাওয়ান এবং বিভিন্ন ওষুধ দেন। ওগুলো খাওয়ার পর আমার শরীরে কাঁপনিটা থেমে যায়। তখন চাচা বললেন যে এই পিশাচগুলো আমাকে বলেছে অনেক কথা, এটা কাল সকাল হলেই বুঝতে পারবে। তখন আমি বললাম যে কি বলেছে। তখন চাচা বলে যে এই পিশাচটা এখানে তারা আটকা পড়ে আছে। এখানে একটি ভয়ঙ্কর রকমের মৃত্যু হয়েছে, যেটা অনেক কাল আগে মানুষের মানে একটা পরিবারকে মৃত্যুতে পরিণত করেছে এখানকার এক শাসক, যার পর থেকে এই পুকুরে এরা বিচরণ করে আছে। এরা এখান থেকে মুক্তি পেতে চায় পিশাচগুলো। তাই এখানে একটা বড় রকমের দোয়া পড়তে হবে এবং এখানে 3 রাস্তার মোড়ে একটি ভোগ দিতে হবে। তো এই ভোগ দেওয়ার পর যদি সফল হয় তাহলে তারা এখান থেকে মুক্তি পেতে পারে, এইটা বলল। তখন আমি বললাম ঠিক আছে। তো এটাই ছিল তাদের কথা। তারপর আমি তোমাকে নিয়ে চলে আসি, কাল সকালবেলা তুমি থাকবে এবং 3 রাস্তার মোড়ে একটা ভোগ দিতে হবে আর ওখানে একটা দোয়া পড়তে হবে, গ্রামবাসীদেরকে জানাতে হবে আজকে রাত্রিবেলায়। তো ওই দিন রাত্রিবেলা আমাকে আমার চাচা তিনি বাড়িতে দিয়ে আসেন এবং বাড়িতে আমি যখন পরিবারকে এই ঘটনা খুলে বলি তখন আমার পরিবার খুব ভয় পায়। ঠিক সেই রাতেই আমার শরীরে উঠে ভয়ঙ্কর এক জ্বর, যেই জ্বরের প্রভাবে আমার অনেক দিন কেটে যায়। সেদিন রাতের পর শুনতে পারি সকালে নাকি অনেক বড় একটা দোয়া হয়েছে ওই পুকুর ঘাটে এবং 3 রাস্তার মোড়ে একটা ভোগ দেওয়া হয়েছে। এরপর থেকে আমার জ্বর শুরু হয়ে যায়, অনেক ভয়ঙ্কর জ্বর। আমার এই জ্বরের প্রভাবে অনেক মানুষ দেখতে আসে এবং এই ঘটনাগুলো অনেকেই জানতে পারে। ওই চাচা সবাইকে খুলে বলেন আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা। তারপর মাসখানেক চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে সুস্থ হতে লাগি এবং সুস্থ হয়েই আমি ওই দিঘির কিনারায় আবার চলে আসি। তখন দেখতে পারি দিঘির ভয়াবহতা এবং কালো মৃদ ছায়াগুলো এখন আর নেই। ওই দিঘির পানিটাও এখন নীল হয়ে আছে। দেখতে খুব সুন্দর লাগছিল। কালো পানির ছায়াটা, কালো অবয়ব, কালো আভা সবগুলো চলে গিয়েছে। দেখে বেশ শান্তি লাগলো। মনে মনে ভাবলাম হয়তো এখন তারা চলে গিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসলো কিন্তু সেদিন আর কোনোই আভাস পাইনি, কোনো কিছুর সম্মুখীনও হয়নি। এর পরবর্তীতে আমার সঙ্গে আর কোনো রকমের ঘটনা ঘটেনি এবং ওই চাচার সঙ্গে আমি এরকম ঘটনার আরও অনেক কিছু জিজ্ঞেস করেছি, উনি আমাকে সব কিছু বুঝিয়ে বললেন। তো লিসেনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। লিসেনার্স, এটিই ছিল আমার হাতে লেখা একটি ইমেল এপিসোড। তো প্রিয় লিসেনার্স, এটি শুনলেন আপনারা একটি ইমেল এপিসোড, যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন শহীদ ভাই। ওনার বাড়ি কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম, যেটির নাম ভুইয়াপাড়া। ওই ভুইয়াপাড়া গ্রামটার নাম এখন পরিবর্তিত হয়ে অনেকে অনেক নামে ডেকে থাকে। এটাকে কেউ কেউ পার হিসেবে চিনে থাকে, আবার কেউ কেউ এটাকে চিনে থাকে বিভিন্ন নামে, দুশি পুকুর হিসেবেও চিনে থাকে অনেক মানুষ। এটা একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের মধ্যেই ঘটনাটি ঘটেছে। শহীদ ভাই এই ইমেলটি ওনার নিজের হাতেই লিখেছেন এবং ঘটনাটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। অনেক ভয়ঙ্কর একটি ভয় জাগাতে সক্ষম হতো এই ঘটনা। লিসেনার্স, ঘটনাটি আমাকেও অনেক ভয়ে শিহরিত করেছে, আশা করি আপনাদেরকে অনেক শিহরিত করেছে। এই নদীতে, এই যে ছোট্ট একটি নদীর মতো একটি ডুবা, এটি একটা ছোট্ট একটা দিঘিতে পরিণত হয়েছে এখন। এই দিঘিতে আমিও গিয়েছিলাম, বেশ ভয়ানক দেখায় দিঘিটি এখনও। তো লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের এপিসোড, আমাদের এই চ্যানেলের এপিসোড।
আমাদের BHW ইমন স্টোরির সঙ্গে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এই চ্যানেলে সত্য নির্ভর ঘটনাগুলো যেটি আমাদের লিসেনার্স আমাদেরকে দিয়ে থাকেন, যেগুলো আমরা আপনাদের মাঝে পড়ে শোনাই। আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগে এবং সত্য নির্ভর ঘটনা আপনাদের মাঝে আমরা তুলে ধরি লিসেনার্স। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো লিসেনার্স, আজকের মতো এই পর্যন্ত আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। কালকে দেখা হবে কোনো এক নতুন ইমেল স্টোরি নিয়ে। আর আমাদের চ্যানেলে বেশিরভাগ ইমেইলি ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এই মুহূর্তে আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।